বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের, অর্থাৎ যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অধ্যয়ন করেছে দ্বিতীয় বর্ষে, কোর্স কোড 22-1601, কোর্সের নাম ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই কোর্সটির উপরে এটি আমার পঞ্চম লেকচার। আজকে লেকচারের শিরোনাম হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবান। আজকে আমরা সুলতান গিয়াসউদ্দিন বলবানের শাসন ব্যবস্থা, দিল্লি সালতানাত সুদৃঢ়করণে তার অবদান, তার কর্মবহুল জীবন ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই লেকচারটি তোমাদের জন্য সাজিয়েছি স্লাইডের মাধ্যমে, যেখানে স্লাইডে সুলতান গিয়াসউদ্দিন বলবানের তার সম্পর্কে আলোচনা করতে গেলে যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে আমি স্লাইডে উপস্থাপনা করেছি, সাথে সাথে আমি মৌখিকভাবে এগুলো আমি বিস্তারিত বলে দিব। তো এই স্লাইডটিতে আমি যে বিষয়টা লিখেছি, যে আমার আজকের লেকচার এর বিষয় বলেছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ, কোর্স 22-1601, কোর্সের নাম হচ্ছে ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, শিরোনাম সুলতান গিয়াসউদ্দিন বলবান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কতিপয় গ্রন্থ সমূহ সন্নিবেশিত করেছি, যে গ্রন্থ সমূহ আমাদের এই কোর্সটি অধ্যয়ন করতে গেলে অত্যন্ত সহযোগী হিসাবে ভূমিকা পালন করবে। গ্রন্থগুলো হচ্ছে ভারতের মুসলিম রাজত্বের ইতিহাস, ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, medieval India under Mohammedan rule, the early Turkish Empire of Delhi, a comprehensive history of India, the foundation of Muslim rule in India. প্রিয় শিক্ষার্থীরা, এই গ্রন্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে 7টি গ্রন্থ রয়েছে, তোমরা যাদের পক্ষে সম্ভব এই গ্রন্থগুলো থেকে দু একটি গ্রন্থ সংগ্রহ করে রাখবে, এবং যেগুলো হিস্ট্রি স্টুডেন্ট হিসাবে আমাদের ভবিষ্যতে, বর্তমান সময় তো বটেই, ভবিষ্যতে আমাদের প্রয়োজন হবে। তো যারা তোমাদের মধ্যে সম্ভব হয় এই গ্রন্থগুলো থেকে দু একটা গ্রন্থ নিজেদের সংগ্রহ রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে সুলতান গিয়াসউদ্দিন বলবানের একটা ছবি সন্নিবেশিত করেছি। সেখানে লেখা আছে শাসনকাল 1266 সাল থেকে 1287 সাল পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে বলবৎ ছিলেন। সুলতান গিয়াসউদ্দিন বলবান, প্রথমত পরিচয়। সুলতান গিয়াসউদ্দিন বলবান, তার প্রকৃত নাম হচ্ছে বাহাউদ্দিন, উপাধি ছিল বলবান, দ্বিতীয় উপাধি ছিল উলুগ খান, যা তার জামাতা নাসির উদ্দিন মাহমুদ তাকে উলুগ খান উপাধিতে ভূষিত করেছিলেন। তার রাজ উপাধি ছিল গিয়াসউদ্দিন, অর্থাৎ তিনি যখন সিংহাসনে আরোহণ করেন তখন গিয়াসউদ্দিন বলবান উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করেন। তিনি 1200 খ্রিস্টাব্দে তুর্কিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে তুর্কি এবং ইলবারি গোত্রভুক্ত। তুর্কি মুসলমানদের মধ্যে, অর্থাৎ তুর্কি মুসলিম শাসন, দিল্লিতে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন তার মধ্যে তিনি ছিলেন নবম সুলতান। এবং তিনি প্রাথমিক জীবন সম্পর্কে যদি আমরা বলি, তিনি যৌবনকালে একদল দস্যু কর্তৃক তিনি অপহরিত হয়, অর্থাৎ একদল দস্যু তাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তাকে জামাল উদ্দিন বসরি নামক এক ক্রীতদাস ব্যবসায়ীর নিকট তাকে বিক্রি করে দেওয়া হয়।
এই জামাল উদ্দিন বসরির ছিলেন অত্যন্ত সদাশয়। তিনি এই গিয়াসউদ্দিন বলবনকে ক্রয় করার পরে তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেন। তৎকালীন সময়ে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল সেই শিক্ষা ব্যবস্থায় তাকে শিক্ষিত করেন। এরপরে একদল কৃতদাসের সাথে তাকে ভারতবর্ষে নিয়ে আসা হয়। ভারতবর্ষের তখন সুলতান ছিলেন ইলতুৎমিশ। তিনি এই জামাল উদ্দিন বসরির নিকট থেকে অন্যান্য যে কৃতদাসদের ক্রয় করেছেন তার সাথে সুলতান গিয়াসউদ্দিন বলবন অর্থাৎ গিয়াসউদ্দিন বলবনকে কিনে নিয়ে আসেন। এবং আনার পরে দিল্লিতে আহ, দিল্লিতে যখন আনা হয়, এই গিয়াসউদ্দিন বলবানের তার কর্মদক্ষতা, কর্মচাঞ্চল্যতা, তার যুদ্ধ পারদর্শিতা, বুদ্ধিদীপ্ত ইত্যাদি গুণে গুণান্বিত এই গুণ যখন সুলতান ইলতুৎমিশ দেখলেন, তাকে সর্বপ্রথম যে বন্দে গান চেহেল গান, এই চেহেল গানের অন্তর্ভুক্ত করেন। 40 কৃত্যদাস, আমরা জানি যে ইলতুৎমিশ 40 জন কৃত্যদাসের একটি সংঘ গঠন করেছিলেন, তার অন্তর্ভুক্ত করেন গিয়াসউদ্দিন বলবনকে এবং তাকে খাস বরদার বা ব্যক্তিগত বৃত্ত পদে নিয়োগ করেন। এরপরে আমরা দেখব যে গিয়াসউদ্দিন বলবন উত্তরোত্তর তার কর্মদক্ষতা, বিচক্ষণতার মাধ্যমে তিনি একের পর এক রাজ দরবারের বিভিন্ন পদে তিনি সমাসীন হয়েছেন। তারপরে আমরা দেখি সুলতান ইলতুৎমিশের পরে সুলতান রাজিয়ার সময় সুলতানা রাজিয়া তাকে আমিরি শিকার পদে নিয়োগ দেন, পদোন্নতি দেন। এরপরে সুলতান রাজিয়ার পরে যে সুলতান ছিলেন সুলতান বাহরামের সময় তিনি রেওয়ারি এবং হানসির ভূস্বামী হিসাবে নিয়োগ পান। পরবর্তীতে আমিরে হাজিব বা রাজ গৃহাধ্যক্ষ পদে পদোন্নতি দেওয়া হয় এবং সর্বশেষ তার জামাতা 1249 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন বলবনকে নায়েবে মামালিকত হিসাবে নিযুক্ত করেন। এবং এরপরে দেখা যায় 1253 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন তার কন্যাকে বিয়ে করেন, বলবনের কন্যাকে বিয়ে করেন। ফলে জামাই সিংহাসনে আর শ্বশুর হিসাবে গিয়াসউদ্দিন বলবনকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 1253 খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন বলবন দিল্লির রাজ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যেহেতু তার জামাতা নাসিরউদ্দিন মাহমুদ তখন শাসন ক্ষমতায়। এরপরে আমরা দেখব গিয়াসউদ্দিন বলবনের সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত সময় প্রায় 20 বছর তিনি নাসিরউদ্দিন মাহমুদের প্রধানমন্ত্রী বা উজির হিসাবে তিনি দিল্লির শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। এবার নাসিরউদ্দিন বলবনের নাসিরউদ্দিন মাহমুদের সময় গিয়াসউদ্দিন বলবন যে সকল ক্ষেত্রে অবদান রেখেছে দীর্ঘ 20 বছরে, তার আমি সংক্ষিপ্ত আকার এখানে তুলে ধরেছি। তার মধ্যে আমি এখানে উপস্থাপনা করেছি যে 1249 খ্রিস্টাব্দে মুলতানে সফল অভিযান প্রেরণ করেছিলেন গিয়াসউদ্দিন বলবান এবং 1257 খ্রিস্টাব্দে অযোধ্যায় ব্যাপক আকারে একটা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। সেই বিদ্রোহ দমনে গিয়াসউদ্দিন বলবান অত্যন্ত সফল ভূমিকা পালন করেছিলেন। এবং বাংলা বিহারের যে আমরা সবসময় জানি, ভারতের ইতিহাস পড়তে গেলে আমরা দেখব যে বাংলা বিহার ছিল প্রত্যেক শাসকের সময়, সুলতানের সময় একটা বিদ্রোহের কেন্দ্র, অর্থাৎ বাংলা প্রায়শই এই বিদ্রোহ করত। এবং এই বাংলা বিহারের অশান্ত পরিবেশ নিয়ন্ত্রণের জন্য নাসিরউদ্দিন মাহমুদ তার শ্বশুরকে প্রেরণ করলেন এবং এবারও দেখা গেল যে গিয়াসউদ্দিন বলবান বাংলা বিহারের অশান্ত পরিবেশ তিনি শান্ত করতে সক্ষম হয়েছিলেন। এবং কালিঞ্জর এবং গোয়ালিয়ার যে হিন্দু নরপতি এবং মেওয়াটের উপজাতিদের দমনেও গিয়াসউদ্দিন বলবান যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। এই যে যে বিষয়গুলো বললাম, এই অবদানগুলো ছিল নাসিরউদ্দিন মাহমুদের সময়কালে গিয়াসউদ্দিন বলবান উজির হিসাবে যে সব ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন সেগুলো। এরপরে
আমি যে বিষয়টা উত্থাপন করেছি সেটা হচ্ছে সিংহাসনে আরোহণ এবং মর্যাদা। সিংহাসনে আরোহণের পরে তিনি সিংহাসনের মর্যাদা বৃদ্ধিতে যেসব ভূমিকা রেখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে নাসিরউদ্দিন মাহমুদ যখন মৃত্যুবরণ করেন তখন তার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান অবস্থায় তিনি মারা যান। ফলে তার শ্বশুর গিয়াসউদ্দিন বলবানকে দিল্লির সিংহাসনে তার উত্তরাধিকারী মনোনীত করে যান। গিয়াসউদ্দিন বলবান দিল্লির সিংহাসনে আরোহণ করে বিনা রক্তপাতে তিনি সিংহাসনে আরোহণ করলেন। এবার যেহেতু তিনি 20 বছর প্রধানমন্ত্রী হিসাবে দিল্লির সিংহাসনে, দিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, তিনি সিংহাসনে আরোহণ করে সিংহাসনের মর্যাদা বৃদ্ধি এবং সুলতানকে সকল ক্ষমতার আহ কেন্দ্রবিন্দু অর্থাৎ সফলতার শীর্ষে আরোহণ করতে তিনি যে সকল ধারণা তিনি পোষণ করতেন, সেসব বিষয়ে আমি লিখেছি যে সুলতানের মর্যাদা সমুন্নত রাখতে তিনি ডিভাইন রাইট মোনার্কির ন্যায় নিম্নোক্ত ধারণা পোষণ করতেন। তোমরা সবাই জানো যে ইউরোপে যে রাজতন্ত্র ছিল, সেই ইউরোপে একটা ছিল ডিভাইন রাইট মোনার্কি, অর্থাৎ রাজাই সর্বে সর্বা বা ঈশ্বরের বা সৃষ্টিকর্তার প্রতিছবি। এই ধারণাটা ইউরোপের রাজতন্ত্রের মধ্যে ছিল। সেই রকম ধারণা গিয়াসউদ্দিন বলবান ভারত উপমহাদেশের রাজনীতিতেও তিনি সেই ধারণাটা পোষণ করতেন। ফলে তিনি ভাবতেন যে পার্থিব সকল বিষয় সুলতান সবার ঊর্ধ্বে। এই ক্ষেত্রে জবাবদিহিতা শুধু সুলতান আল্লাহর কাছে করবে, অন্য কারো কাছে তিনি জবাবদিহি করতে নয়, অর্থাৎ এই পৃথিবীতে জবাবদিহি করতে তিনি নয়, কারো কাছে তার জবাবদিহিতা নেই, তিনি শুধু জবাবদিহি করবেন শুধু আল্লাহ তাআলার কাছে। এবং সুলতানের ইচ্ছায় ইচ্ছায় আল্লাহর প্রদত্ত ক্ষমতায় বলীয়ান। সুলতান হচ্ছেন আল্লাহর প্রদত্ত ক্ষমতায় বলীয়ান, অর্থাৎ তিনি যে অনৈতিকভাবে ক্ষমতায় আছেন সেটা নয়, তিনি আল্লাহর প্রতিনিধি হিসাবে এবং আল্লাহর প্রদত্ত ক্ষমতায় বলীয়ান হয়ে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন, এটা তার ধারণা ছিল। এবং এই যেহেতু তিনি আল্লাহর প্রতিনিধি সেই হিসাবে সুলতানের ইচ্ছাই হচ্ছে আইন। এই তিনি যে ইচ্ছায় যে আইন প্রণয়ন করবেন সেই আইনের প্রতিবাদ করা পাপ এবং শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সুলতান গিয়াসউদ্দিন বলবান সিংহাসনে আরোহণ করে তিনি এই ডিভাইন রাইট মোনার্কির ধারণা পোষণ করে এই সব বিষয়গুলো তিনি ভাবতেন এবং দিল্লি সালতানাতের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি এই যে বিষয়গুলো যে সুলতান সবার ঊর্ধ্বে, তিনি আল্লাহর প্রতিনিধি, তিনি জবাবদিহি করবে শুধু মানুষের কাছে, আল্লাহর কাছে, কারো কাছে তার জবাবদিহিতা নাই, তিনি আল্লাহর প্রতিনিধি, এই বিষয়গুলো তিনি গোটা রাজ্যের মধ্যে সর্বসাধারণের কাছে তিনি প্রচার করলেন তার আমরা বা গুপ্তচরের মাধ্যমে। ফলে সাধারণ মানুষ ধারণা পোষণ করতে লাগলো যে সুলতান সাধারণ নয়, তিনি সবার ঊর্ধ্বে। ফলে রাজ দরবারের প্রতি সাধারণ একটা ভক্তি মানুষের মধ্যে চলে আসলো এবং এই রাজ ক্ষমতা অর্থাৎ বৃদ্ধি করার জন্য, সুলতানের মর্যাদা বা রাজ দরবারের ক্ষমতা বৃদ্ধি করার জন্য তিনি যে আরো কতিপয় বিষয় তিনি প্রত্যাবর্তন করলেন সেটা আমি এখানে বলেছি যে বলবানের ব্যক্তিত্ব। তোমরা সবাই জানো যে পারস্যের যে সাসানি রাজবংশ শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন, সেই রাজবংশের অনেক রীতিনীতি, কৃষ্টি, কালচার সুলতান গিয়াসউদ্দিন বলবান দিল্লির রাজ দরবারে প্রত্যাবর্তন করেন। যেমন রাজ দরবার হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং যে রাজা হবেন বা যে সুলতান হবেন তিনি সব সময় রাজকীয় পোশাকে শোভিত থাকবেন এবং সর্বসাধারণের জন্য তার রাজ দরবার খোলা থাকবে না, ব্যক্তি বিশেষ সেখানে যেতে পারবে। রাজপ্রাসাদের যে বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা, বিভিন্ন ধরনের জৌলস, এগুলো তিনি বন্ধ করে দেন, একটা ভাব গম্ভীর্য বজায় রাখার তিনি চেষ্টা করেন। ফলে দেখা যাচ্ছে তিনি যে ব্যবস্থাগুলো প্রবর্তন করলেন এর মধ্যে জাঁকজমকপূর্ণ পোশাক এবং রাজ দরবারকে বিভিন্ন জমকালো পোশাকে সজ্জিত করা,
এই বিষয়গুলো প্রবর্তন করেন, এবং তার যে নিকটস্থ যে বৃত্ত ছিল, সহচর ছিল, কখনোই তারা তাকে রাজ পোশাক ছাড়া দেখেন নেই। অর্থাৎ সুলতান গিয়াসউদ্দিন বলবান এইসব নীতি প্রবর্তনের ফলে দেখা যায় যে রাজ দরবার বা সুলতানের প্রতি একটা ভয় ভীতি বা একটা সমর্থন, তিনি যে সাধারণ আমিরদের মতো সমকক্ষ নয়, তার স্থান যে অনেক ঊর্ধ্বে, এইগুলো তিনি পোশাক আশাক, রাজ দরবারের বিভিন্ন অনুষ্ঠান, আচার অনুষ্ঠানের মাধ্যমে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন রাজ ক্ষমতা, অর্থাৎ রাজ দরবারের ক্ষমতা বৃদ্ধি করার জন্য। এরপরে তিনি কঠোর বিদ্রোহ দমনে তিনি অত্যন্ত কঠোর নীতি অবলম্বন করেন। তার কঠোর নীতির মধ্যে ছিল, আমরা বলেছি যে বন্দে গান চেহেলগান, সুলতান ইলতুৎমিশ 40 জন কৃতদাসের সমন্বয়ে একটি চক্র গঠন করেছিলেন, যারা সুলতানকে রাজ কার্য পরিচালনার জন্য, সিংহাসন বা শাসন পরিচালনার জন্য সার্বক্ষণিক সহযোগিতা বা পরামর্শ প্রদান করবেন, এরকম একটা চক্র গঠন করেছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ এই 40 চক্রেরই একজন সদস্য ছিল বলবান। তিনি ক্ষমতায় আরোহণ করে তিনি এই 40 চক্রের বিভিন্ন বিষয়, যেমন তাদের মতিগতি, তাদের দুর্বলতা, তাদের সক্ষমতা, তারা তাদের মনোবল ইত্যাদি বিষয় বলবনের আগে থেকে ধারণা ছিল। যেহেতু এই 40 চক্র নিয়ে সুলতানগণ পরবর্তীতে সমস্যার সৃষ্টিতে পড়ে, এজন্য হচ্ছে যারা রাজ দরবারের বা সুলতানের প্রতি কেউ কেউ হুমকি স্বরূপ ছিল, এজন্য তিনি কঠোর নীতি অবলম্বন করে এই 40 চক্রের 40 জনার যে চক্রটি বন্দেগান চেহেলগান, এদের ক্ষমতা অনেক হ্রাস করে দেন। এবং তিনি রাজ্যব্যাপী গুপ্তচর প্রথা প্রবর্তন করেন। রাজ্যের কোন অঞ্চলে কি হচ্ছে, কোন আমির রাজ দরবারের বা সুলতানের প্রতি বিরূপ বা অসন্তোষ বা বিদ্রোহ করার মনোভাব পোষণ করছে, এই সকল খোঁজ খবর নেওয়ার জন্য সুলতান গিয়াসউদ্দিন বলবান কঠোর গুপ্তচর প্রথা প্রবর্তন করেন। ফলে গুপ্তচররা যদি সঠিক তথ্য দিতে না পারতেন, তাদেরকে চাকরিচ্যুত করা হতো অথবা তাদেরকে ফাঁসিতে ঝুলানো হতো। এই ধরনের কঠোর পদক্ষেপ তিনি প্রত্যাবর্তন করেন, এবং দেখা যায় যে আমিরদের মধ্যে কয়েকজনকে তিনি ফাঁসিতে ঝুলিয়েও হত্যা করেছেন। এরপরে আমরা দেখব যে সালতানাত সুদৃঢ়করণে গিয়াসউদ্দিন বলবান যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি কতিপয় সংস্কার প্রবর্তন করেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সামরিক সংস্কার, অর্থাৎ সেনাবাহিনীর সংস্কার। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, মোহাম্মদ ঘুরি দিল্লি সালতানাতের সূচনা করেছিলেন, এবং গিয়াসউদ্দিন বলবান দিল্লি সালতানাত প্রবর্তন করেন, প্রতিষ্ঠা করেন। তারপর সুলতান ইলতুৎমিশ তিনি প্রতিষ্ঠায় ধীর করেন, এবং সর্বশেষ সুলতান গিয়াসউদ্দিন বলবান এই দিল্লি সালতানাতের স্থায়িত্ব দান করেন। দেখা যায় যে এই যেহেতু গিয়াসউদ্দিন বলবান দীর্ঘ 40 বছর, অর্থাৎ তার জামাতা নাসিরউদ্দিন মাহমুদের সময় 20 বছর প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন, তারপরের 20 বছর 87 সাল পর্যন্ত 1287 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন প্রধান সুলতান হিসাবে। 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান হিসেবে তিনি ক্ষমতায় ছিলেন। সুতরাং বলা যায় যে 40 বছর তিনি দিল্লির সিংহাসনে ছিলেন। এই 40 বছর নাসিরউদ্দিন মাহমুদের সময় নাসিরউদ্দিন মাহমুদ তার শ্বশুরকে, অর্থাৎ বলবানকে প্রধানমন্ত্রী নিয়োগ করে তিনি সব দায়িত্ব এক কথায় বলতে শ্বশুরের হাতে, গিয়াসউদ্দিন বলবানের হাতে ছেড়ে দিয়েছিলেন, এবং নাসিরউদ্দিন মাহমুদ তিনি আরাম আয়েশে কাটাতেন, অর্থাৎ রাজ কার্যের প্রতি তার ততটা ভ্রুক্ষেপ ছিল না। রাজ সিংহাসন পরিচালনার দায়িত্ব এক অর্থে গিয়াসউদ্দিন বলবানের হাতে ছেড়ে দিয়েছিলেন। সেই অর্থে আমরা বলতে পারি প্রায় 40 বছর গিয়াসউদ্দিন বলবান দিল্লির সিংহাসনে ছিলেন। ফলে দিল্লির সিংহাসনে দিল্লির যে শাসন ব্যবস্থায় তিনি যে সুদৃঢ়করণে তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল সামরিক সংস্কার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে দিল্লি সালতানাতে যে অভিযান পরিচালনা করতে যে সকল সৈন্যবাহিনীর প্রয়োজন হতো, তাদেরকে বেতন বা তাদের ভাতা প্রদানের জন্য অধিকৃত অঞ্চলে জায়গির প্রদান করা হতো। অর্থাৎ অধিকৃত অঞ্চলের মধ্যে যে জমি, এটা ভাগ বন্টন করে
সেনাবাহিনীদেরকে দেওয়া হতো, তারা বংশ পরম্পরায় এইগুলো ভোগ দখল করতো। ফলে দেখা যায় যে কিছু কিছু সেনাবাহিনী যারা বিভিন্ন অভিযানে বা বিভিন্ন কারণে মারা গেছে, কিন্তু তাদের যে জমি তারা ভোগ করতো জায়গির হিসাবে, সেই জমিটা তাদের বংশ পরম্পরায় ভোগ করছে। ফলে রাষ্ট্রের আহ রাষ্ট্রের সৈন্য সংখ্যার তুলনায় জমি অধিক বরাদ্দ হয়ে যায়, এবং রাষ্ট্রের যখন প্রয়োজন অধিক সৈন্যও পাওয়া যাচ্ছে না এবং যোগ্যতা সম্পন্ন সৈন্য পাওয়া যাচ্ছে না। ফলে তিনি এই জায়গির প্রথা আহ, উম, উম, তিনি আহ, বন্ধের প্রতি নজর দিলেন, এবং যারা যোগ্য বা যারা প্রকৃত সেনাবাহিনী আছে, সেই তাদের খোঁজ খবর বা তাদের তালিকা করে তিনি সামরিক এভাবে তিনি সামরিক সংস্কার প্রবর্তন করেন। এবং দ্বিতীয় তিনি যে সংস্কার প্রথা চালু করেছিলেন সেটা হচ্ছে গুপ্তচর প্রথা চালু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে যেহেতু বিশাল একটা অংশ দিল্লি সালতানাত এই বিভিন্ন রাজ্যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের লোক শাসন পরিচালনা করছে। কেউ কেউ মাঝে মধ্যে সুলতানের বিরোধী হচ্ছে, কেউ কেউ আবার হচ্ছে তার প্রতি অসন্তোষ প্রকাশ করছে, এবং রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের আহ ভালো খারাপ বিভিন্ন ধরনের কাজকর্ম হচ্ছে। এই সব বিষয়ে খবরাখবর প্রদানের জন্য গিয়াসউদ্দিন বলবান গুপ্তচর নিয়োগ করেন, এবং গুপ্তচরদের দায়িত্ব ছিল সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করা। তারা যদি এতে ব্যর্থ হলো তাদেরকে চাকরিচ্যুত করা হতো এবং উপর্যুপরি তাদেরকে শাস্তি প্রদান করা হতো। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু পূর্বেই বলেছি যে 40 চক্রের বিলাপ বন্দে গান চেহেলগান, যারা সালতানাতের জন্য মাঝে মধ্যে একটা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই সালতানাতের জন্য যারা হুমকির কারণ স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল, সেই 40 চক্রের বা বন্দেগানি চেহেলগান, তাদের মধ্যে শক্তি হ্রাস করে এবং কতিপয় সদস্যদেরকে তিনি হত্যাও করেন। তার মধ্যে অন্যতম ছিল আহ হায়বত খান এবং আমিন খান, এরকম কয়েকজন উজির, যারা ইসের জন্য সিংহাসনের জন্য আহ, আহ, তার আরো কয়েকজন ছিল মালিক বরকত খান, আহ, বরকত মালিক বরকত এবং হায়বাত খান এবং আমিন খান। এই সকল অত্যন্ত শক্তিশালী এবং যেটা সালতানাতের প্রতি ভয়াবহ স্বরূপ, তাদেরকে তিনি মৃত্যুদণ্ড দেন। এবং বিশেষ করে তার চাচাতো ভাই শের খান, যিনি স্বাধীন চেতা ছিলেন, তাকেও তিনি শাস্তি দানে বিরত থাকেনি, তাকেও তিনি হত্যা করেছিলেন। সুতরাং দেখা যায় যে 40 চক্র বা যারা বিরোধী আমির ছিল, তাদেরকে তিনি অঙ্কুরি বিনষ্ট করে দেয়, বা তাদেরকে সালতানাতের বিরোধী যে হুমকি স্বরূপ ছিল সেটাকে তিনি নষ্ট করে দেয়। দস্যুতা দমন আমরা যদি দেখি, তিনি সালতানাতকে সুদৃঢ়করণে তার দস্যুতা দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দস্যুদের মধ্যে অন্যতম ছিল মেওয়াটি দস্যুরা, যারা দিল্লির পশ্চিম প্রান্তে যারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, মেওয়াটিরা। ফলে দেখা যাচ্ছে যে সুলতান ইলতুৎমিশের পরে তার উত্তরাধিকারীর সময় দিল্লির পশ্চিম প্রান্ত প্রায় অরক্ষিত হয়ে যায়। ফলে মেওয়াটি দস্যুরা তারা ব্যাপক হারে লুটপাট করে পার্শ্ববর্তী অঞ্চলে বন জঙ্গলে গিয়ে আশ্রয় নিত। ফলে এই দস্যুতা দমন করার জন্য সুলতান গিয়াসউদ্দিন বলবান তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। ফলে একটা পর্যায়ে দেখা যায় যে এই দস্যুদের হাত থেকে দিল্লি রক্ষা করার জন্য এমন ব্যবস্থা প্রবর্তন করেন যে আসরের নামাজের পরপরই দিল্লির পশ্চিম গেট বন্ধ করে দেওয়া হচ্ছে, দিল্লি শহরের পশ্চিম গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। এভাবে তিনি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এবং তিনি এই মেওয়াটি দস্যুতা দমন করেন। এরপরে আমরা একটা জিনিস দেখতে পাই যে বাংলার বিদ্রোহ দমন। বাংলার তৎকালীন শাসনকর্তা ছিলেন তুগরিল খান। তিনি আহ, তিনি এই তুগরিল খান নিজে তিনি গিয়াসউদ্দিন বলবনের অধীনতা অস্বীকার করে নিজেই সুলতান হিসাবে আহ, আহ, ই করে সুলতান হিসাবে দাবি করে করে এবং তিনি সুলতান মুগিজউদ্দিন উপাধি ধারণ করে 1279 খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহ করে। গিয়াসউদ্দিন বলবান প্রথমে এই তুগরিল খানের বিদ্রোহ
দমনের জন্য তিনি তার নিকটস্থ বিশ্বস্ত আমির খানকে প্রেরণ করলেন, কিন্তু আমির খান তুগরিলের সাথে অভিযান করে তিনি পরাজিত হলেন, ব্যর্থ হলেন এবং তিনি দিল্লিতে ফিরে এলেন। এই অবস্থায় বলবন এই আমির খানকে হত্যা করলেন। যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন এই জন্য তাকে হত্যা করে পরে পরে মালিক তুগরিলকে আবার বাংলার শাসনকর্তা তুগরিল খানের বিদ্রোহ দমনে প্রেরণ করেন, কিন্তু মালিক তুগরিলও এবার ব্যর্থ হলেন। অবশেষে তৃতীয়বার সুলতান গিয়াসউদ্দিন বলবন নিজে নিজের ছোট ছেলে বুগরা খানকে সাথে নিয়ে তিনি বাংলা অভিযানে যান। এবার মালিক শাসনকর্তা তুগরিল খান গিয়াসউদ্দিন বলবনের অভিযানের কথা শুনে তিনি বাংলা ছেড়ে জজনগর অর্থাৎ উড়িষ্যা দিয়ে তিনি পলায়ন করেন। কিন্তু গিয়াসউদ্দিন বলবন এই তুগরিলকে ধাওয়া করেন। তারপর তুগরিল ধরা পড়ার পরে এই তুগরিলকে শিরশ্ছেদ করা হয় এবং বাংলার শাসনকর্তা নিয়োগ করেন তার ছোট ছেলে বুগরা খানকে। এবার তিনি বুগরা খানকে বিদ্রোহীর শাস্তি হিসাবে তিনি যেসব বিষয় দেখে আসেন সেটা হচ্ছে যে এই তুগরিল খানের যারা অনুচর সহযোগী ছিল তাদেরকে তিনি গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। এই বিষয়গুলো তার ছোট ছেলে বুগরা খানকে দেখিয়ে আসে যে বিদ্রোহের পরিণাম এটাই হবে। সো তুমি সুন্দরভাবে শাসন করো, দিল্লির অধীনতা স্বীকার করে শাসন করো, তুমিও আবার পরবর্তীতে যাতে বিদ্রোহ না করো। এরপরে সুলতান গিয়াসউদ্দিন বলবন দিল্লিতে ফিরে আসেন। এরপরে আমরা দেখি সুলতান গিয়াসউদ্দিন বলবন দিল্লির সিংহাসনকে সুদৃঢ়করণের জন্য, দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য তিনি যে পদক্ষেপটা নিয়েছিলেন তার মঙ্গোলীয় নীতি। আমরা দেখতে পাই যে মঙ্গলরা বারবার এই ভারত উপমহাদেশে আক্রমণ করার চেষ্টা করেছিল। এই মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য সুলতান গিয়াসউদ্দিন বলবন রাজ্যের পশ্চিম সীমান্তকে তিনি সুসজ্জিত করেছিলেন। পশ্চিম সীমান্তের যে দুর্গগুলো ছিল সেগুলো সংস্কার করে সেখানে উন্নত মানের সেনাবাহিনী, উপযুক্ত অস্ত্রশস্ত্র এবং প্রয়োজনীয় সৈন্যবাহিনী সেখানে তিনি প্রেরণ করেছিলেন। এবং এই মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য গিয়াসউদ্দিন বলবন তার বিশ্বস্ত চাচাতো ভাই শের খানকে নিয়োগ দিয়েছিলেন। মুলতান এবং দিবালপুরের শাসনকর্তা হিসেবে শের খানকে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু প্রথম দিকে শের খান মঙ্গলদের আক্রমণ প্রতিরোধ করে, কিন্তু তিনি ছিলেন স্বাধীনচেতা। ফলে সুলতান গিয়াসউদ্দিন বলবন এই শের খানকে হত্যা করে এবং সেখানে নিয়োগ দেয় নিজের বড় ছেলে মুহাম্মদকে। এই সব অঞ্চলে তিনি নিয়োগ দেন এবং পরবর্তীতে তার ছোট ছেলে অর্থাৎ বুগরা খানকেও সামানা এবং সুশানের শাসনকর্তা পদে নিয়োগ দেন। দেখা যাচ্ছে যে মঙ্গলদের আক্রমণকে তিনি প্রতিরোধ করার জন্য তিনি পশ্চিম সীমান্তকে একদিকে যেহেতু সুসজ্জিত করেছেন, বিভিন্ন ধরনের অস্ত্র বাহিনী দিয়ে, সৈন্য দিয়ে দুর্গগুলো সংস্কার করেছেন, তার সাথে সাথে সেখানে তার নিজস্ব অর্থাৎ বিশ্বস্ত অনুচর যেমন শের খানকে, তার ছোট ছেলে বড় ছেলে মুহাম্মদকে, পরবর্তীতে বুগরা খানকে এই পশ্চিম সীমান্তে শাসক হিসেবে নিয়োগ করেন। তারা অতন্দ্রী প্রহরীর মতো দুই ভাই পশ্চিম সীমান্তকে রক্ষা করেন এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করেন। কিন্তু 1279 খ্রিস্টাব্দে মঙ্গলরা যখন আক্রমণ পরিচালনা করেন তখন গিয়াসউদ্দিন বলবন তার দুই পুত্রকে সহযোগিতা করার জন্য দিল্লি থেকে মালিক মুবারককে একদল সৈন্যবাহিনী নিয়ে প্রেরণ করেন এবং সেখানে মালিক মুবারক সহ শাহজাদা মুহাম্মদ এবং শাহজাদা বুগরা খান যৌথ প্রতিরোধের ফলে মঙ্গলরা ভারতবর্ষে অভিযানে ব্যর্থ হয় এবং পরবর্তীতে 1285 খ্রিস্টাব্দে আবার যখন মঙ্গলরা আক্রমণ পরিচালনা করে, এবারও দুই সহোদর যৌথভাবে মঙ্গল আক্রমণ প্রতিহত করে। কিন্তু এইবার মঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়ে গিয়াসউদ্দিন বলবনের বড় ছেলে শাহজাদা মুহাম্মদের মৃত্যু হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষকে
ভারতবর্ষকে মঙ্গলদের আক্রমণ থেকে দূরে রাখার জন্য, মঙ্গল আক্রমণ থেকে দূরে ফিরিয়ে রাখার জন্য সুলতান গিয়াসউদ্দিন বলবান, সাম্রাজ্যের সুরক্ষার জন্য গিয়াসউদ্দিন বলবান তিনি রাজ্যের পশ্চিম সীমান্ত, সালতানাতের পশ্চিম সীমান্তে তিনি বিশ্বস্ত অনুচরদেরকে নিয়োগ করেছেন। সাথে সাথে সেখানে দুর্গগুলো সুসজ্জিত করেছেন এবং বিপদের সময় তিনি, মঙ্গল আক্রমণ যখন বারবার করেছেন, তখন তিনি দিল্লি থেকে অতিরিক্ত সৈন্যবাহিনী প্রেরণ করেছেন। তবে তিনি কখনোই মঙ্গলদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেননি তাদের তবে তিনি তার বিজিত অঞ্চল, তার অঞ্চলকে সুরক্ষা করা, তিনি সর্বদাই তার বিজিত অঞ্চলকে তিনি সুরক্ষা করে গিয়েছেন। এরপরে আমরা দেখি যে সুলতান গিয়াসউদ্দিন বলবান 1287 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে গিয়াসউদ্দিন বলবান তার ছোট ছেলে বুগরা খানকে দিল্লির সালতানাতের দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু বুগরা খান তিনি বাংলার তখন শাসক ছিলেন, তিনি দিল্লির শাসন ব্যবস্থার এত বড় ঝামেলা তিনি নিতে চাননি। তিনি যেহেতু এখানে বিভিন্ন ধরনের হিন্দু রাজাদের বিদ্রোহ, তারপর হচ্ছে মেওয়াটিদের বিদ্রোহ, আমিরদেরকে নিয়ন্ত্রণ করা এবং সাম্রাজ্যের পশ্চিম দিকে মঙ্গল আক্রমণ, বিভিন্ন ঝামেলা, এই ঝামেলা নিতে চাননি বুগরা খান। তিনি বাংলার শাসনকর্তা হিসেবে নিরাপদে শাসন ব্যবস্থা পরিচালনা করতে চেয়েছেন। ফলে সুলতান গিয়াসউদ্দিন বলবান তার বড় ছেলে মুহাম্মাদের পুত্র কায়খসরুকে তিনি দিল্লিতে তার পরবর্তী উত্তরাধিকার হিসেবে গিয়াসউদ্দিন বলবান নিয়োগ করে যান। এরপরে আমরা দেখব শাসক হিসেবে গিয়াসউদ্দিন বলবান কেমন ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে গিয়াসউদ্দিন বলবান শাসক হিসাবে দিল্লির যত সংখ্যক ঐতিহাসিক, সমসাময়িক ঐতিহাসিক ছিল, যেমন ঈশ্বরী প্রাসাদ সহ অ্যারাবিক বা তৎকালীন মধ্যপ্রাচ্যের যে ঐতিহাসিক ছিল, আবুল ফজল ভারতের ঐতিহাসিকবিদ, এবং তারা সবাই শাসক হিসেবে গিয়াসউদ্দিন বলবানের যে ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেছেন তিনি শাসক হিসেবে ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং তিনি কখনোই পক্ষপাতিত্ব আশ্রয় গ্রহণ করেননি, এবং যারা অর্থাৎ শাসন বিচার কার্য পরিচালনা করার জন্য তিনি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কোথাও তিনি প্রতিপাদিত্যের তিনি করেননি, পক্ষপাতিত্বের আশ্রয় তিনি গ্রহণ করেননি। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ক্ষেত্রে তার বিচার ব্যবস্থা ছিল ন্যায় এবং ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। তারপরে যদি আমরা দেখি শাসক হিসাবে সুলতান গিয়াসউদ্দিন বলবান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যে মেওয়াটের বিদ্রোহীদের যে দমন, আমি ইতিপূর্বে বলেছিলাম, তিনি এই মেওয়াটি বিদ্রোহীরা ইলতুৎমিশের দুর্বার উত্তরাধিকারীর সুযোগ নিয়ে দিল্লির বিভিন্ন স্থানে তারা দস্যুতায় মেতে উঠছিল। তারা দিনে, এমনকি আসরের পর থেকে তাদের দস্যুতা শুরু হতো। ফলে দিল্লির জীবনযাত্রা, জননিরাপত্তার বিঘ্ন ঘটে। এই মেওয়াটি বিদ্রোহীদের তিনি সমূলে ধ্বংস করেন। পার্শ্ববর্তী যে জঙ্গলে তারা দস্যুতা করে আশ্রয় গ্রহণ করতেন, সেগুলো তিনি ধ্বংস করে দেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল আক্রমণ প্রতিহত, যেহেতু সুলতান গিয়াসউদ্দিন বলবান দীর্ঘ 40 বছর শাসন ক্ষমতায় ছিলেন, প্রথম 20 বছর নাজিরউদ্দিন মাহমুদের সময় তিনি ক্ষমতায় ছিলেন, তখনও এই মঙ্গলরা আক্রমণ করেছেন। তখন গিয়াসউদ্দিন বলবানের মধ্যে যে ধারণা হয়েছে যে মঙ্গলদের আক্রমণ করে পারা সম্ভব নয়, সুতরাং আমাদেরকে আত্মরক্ষা করতে হবে, আমাদেরকে প্রতিরোধমূলক কাজ করতে হবে, তাদের বিরুদ্ধে অভিযানে নয়। ফলে দেখা যায় যে গিয়াসউদ্দিন বলবান তার বিশাল সৈন্যবাহিনী, যুদ্ধ অস্ত্র থাকা সত্ত্বেও তিনি কখনোই অভিযান পরিচালনা করেননি মঙ্গলদের বিরুদ্ধে। তিনি তার বিজিত অঞ্চলের সুরক্ষা করেছেন। এটা ছিল তার দর্শন। বলবানের চরিত্র এবং কৃতিত্ব যদি আমরা আলোচনা করি, ন্যায় বিচার, ইতিমধ্যে আমরা বলেছি যে তিনি অত্যন্ত ন্যায় বিচার পরায়ণ ছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি বিচারের পক্ষপাতিত্ব করতেন না। এরপরে গুণীদের সমাদর, ধর্মী অনুরাগ এবং ধৈর্য, এই বিষয়ে যদি আমরা আলোচনা করি,
যে মধ্য এশিয়া, তোমরা জানো যে মধ্য এশিয়ায় তখন মঙ্গলের আক্রমণে বিভিন্ন অঞ্চল দেশ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল। এই মধ্য এশিয়ার বিভিন্ন গুণীজন কবি সাহিত্যিক তারা উপায়ন্ত না পেয়ে ভারত উপমহাদেশে এসে আশ্রয় গ্রহণ করেছেন। আমরা দেখি কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ তারাও এই মধ্য এশিয়ার গুণীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। ঠিক একইভাবে গিয়াসউদ্দিন বলবন মধ্যপ্রাচ্য মঙ্গল আক্রমণের কারণে যারা বস্তুহারা হয়েছে তাদেরকে তিনি দিল্লিতে আশ্রয় দিয়েছেন। তার মধ্যে অন্যতম ভারতের তোতাপাকি আমির খসরু, প্রখ্যাত ইতিহাসবিদ, তোমরা জানো, তাকেও তিনি আশ্রয় দিয়েছিলেন। সুলতান গিয়াসউদ্দিন বলবন অত্যন্ত ধর্ম পুঙ্খানুপুঙ্খানু তিনি পালন করতেন এবং তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। তোমরা জানো যে তিনি যখন সিংহাসনে উপবিষ্ট তখন তার ছেলে, বড় ছেলে মোহাম্মদ, তার অত্যন্ত প্রিয় ছেলে এবং যোগ্যতা সম্পন্ন শাসক ছিল, তাকে সীমান্তের পশ্চিম প্রান্তে শাসনকর্তা হিসেবে নিয়োগ করেছিলেন। কিন্তু তিনি মঙ্গল আক্রমণে তিনি নিহত হয়। এই খবর যখন সুলতান গিয়াসউদ্দিন বলবনের কাছে পৌঁছায় তখন গিয়াসউদ্দিন বলবন দিল্লির সিংহাসনে উপবিষ্ট বসা, আমির উম্মা তার কাছাকাছি। তিনি এই সংবাদ শুনে একটু বিন্দু মাত্র তিনি বিচলিত হননি, বরং তিনি অত্যন্ত গাম্ভীর্যের সাথে তিনি এই সংবাদটা তিনি গ্রহণ করেছেন। সুতরাং বলা যায় যে তিনি বিপদের সময় অত্যন্ত ধৈর্যশীল ছিলেন গিয়াসউদ্দিন বলবন। অপরাধীর শাস্তি দানে বলবনের দৃষ্টিভঙ্গি ছিল যে বারবার শাস্তি প্রদান না করে তদন্ত করে একবার কঠিন শাস্তি দেওয়াই ভালো। এই ছিল সুলতান গিয়াসউদ্দিন বলবনের দর্শন। তিনি ভাবতেন যে লঘু অপরাধ বড় অপরাধের জন্য প্রবণতা, লঘু অপরাধ করলে অপরাধী ব্যক্তি বড় অপরাধ করতে উৎসাহিত হবে। এজন্য তিনি রাষ্ট্রের সর্বত্র গুপ্তচর নিয়োগ করেছেন এবং এই গুপ্তচররা বিভিন্ন ধরনের তথ্য নিয়মিত সুলতানের কাছে সরবরাহ করত এবং তার এই গিয়াসউদ্দিন বলবনের শাস্তি ছিল অত্যন্ত কঠোর। তিনি সব সময় তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে কঠিন শাস্তির ব্যবস্থা করতেন। তোমরা জানো অবশ্যই তিনি আমিরদেরকে, কতিপয় আমিরদের কথা বলেছি, এবং তার চাচাতো ভাইকেও তিনি অপরাধের কারণে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে তিনি কুণ্ঠবোধ করেননি। এরপরে বলবনের একটা দর্শন ছিল, তিনি যেহেতু 40 বছর বলতে গেলে শাসন ক্ষমতায় ছিলেন, প্রথম 20 বছর প্রধানমন্ত্রী হিসাবে এবং পরবর্তী 20 বছর ছিলেন তিনি সুলতান হিসেবে। এই 20 বছরে তিনি শাসন পরিচালনা করতে গিয়ে তিনি যে দর্শন ধারা প্রভাবিত হয়েছিলেন সেটা হচ্ছে যে সুলতানের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনকে রক্ষা করা, অর্থাৎ দ্বীনকে রক্ষা করা এবং শরিয়ত ভিত্তিক শাসন ব্যবস্থা পরিচালনা করা। দ্বিতীয়ত তার দর্শন ছিল যে বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং এবং বিচারক এবং বিচারক নিয়োগের ক্ষেত্রে তিনি যে যোগ্যতা নিরূপণ করেছিলেন সেটা হচ্ছে বিচারকের অবশ্যই খোদাভীতি থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে বিচারককে যোগ্য এবং দক্ষতা সম্পন্ন হতে হবে। তৃতীয়ত তার দর্শন ছিল তিনি সব সময় নিজেকে আল্লাহর প্রতিনিধি হিসাবে তিনি ভাবতেন। এই সব বিষয় তিনি ভাবতেন, যেহেতু তিনি আল্লাহর প্রতিনিধি, সুলতান আল্লাহর প্রতিনিধি, একছত্র ক্ষমতার অধিপতি, তার জবাবদিহিতা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে, পৃথিবীর কারো কাছে তার জবাবদিহিতা নাই, এবং তার ইচ্ছা এই আইন, এই সব বিষয় সুলতান গিয়াসউদ্দিন বলবনের দর্শন ছিল। এরপর যদি আমরা বলি রাজ দরবারের শান শওকত, সুলতান গিয়াসউদ্দিন বলবন সালতানাতের এবং রাজ্যের সুলতানের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি যে বিষয়টা ভাবতেন সেটা হচ্ছে সুলতানকে সব সময় গর্জিয়াস অর্থাৎ জমকালো পোশাকে সুসজ্জিত থাকতে হবে। রাজ দরবার সব সময় গর্জিয়াস বা সুসজ্জিত থাকতে হবে এবং এই রাজ দরবার সাধারণের জন্য উন্মুক্ত থাকবে না। ব্যক্তি বিশেষ যারা উপরস্থ কর্মকর্তা কর্মচারী আছে
তারাই রাজদরবারে প্রবেশের অধিকার পাবে। এই সকল বিষয় আমরা দেখতে পাই যে গিয়াসউদ্দিন বলবন তার দৃষ্টিভঙ্গি ছিল যে রাজদরবারের শান শওকত জাঁকজমকতার মাধ্যমে তিনি সালতানাতের মর্যাদা বৃদ্ধি করবেন। অবশেষে যদি আমরা আহ বলি যে সুলতান গিয়াসউদ্দিন বলবানের যে দীর্ঘ কর্মময় জীবন, এই কর্মময় জীবনে যদি তার এই সময়টাকে আমরা সমালোচনা পর্যালোচনা বা নিরপেক্ষ দৃষ্টিতে আলোচনা করি, তাহলে আমরা একদিকে দেখতে পাবো তিনি ছিলেন এক নায়কতন্ত্র। অর্থাৎ তিনি মনে করতেন যে সুলতান হচ্ছে একক, তার ক্ষমতা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত, তিনি আইনের সৃষ্টিকর্তার ঊর্ধ্বে, সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত, তার ক্ষমতা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত, এবং তিনি জবাবদিহি করবে শুধুমাত্রই সৃষ্টিকর্তার কাছে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ শাসন ব্যবস্থায় অন্য কারো পরামর্শ এই বিষয়টা তিনি গ্রহণ করেননি। তিনি এক নায়কতন্ত্র হিসাবে শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন গিয়াসউদ্দিন বলবান। ফলে দেখা যাচ্ছে যে দিল্লির কুতুবউদ্দিন আইবেক, গিয়াসউদ্দিন বলবান, সুলতানা রাজিয়ার সময় যে সকল আমিরগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতেন, 40 বন্দেগানি চেহেলগান বা 40 জন কীর্তদাসের যে চক্র, যারা রাজকার্যে বিভিন্ন পরামর্শ প্রদান করতেন, তাদের তিনি পরামর্শ একেবারেই গ্রহণ করলেন না। ফলে এই সকল আমিরদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়। যদিও তারা ভয় ভীতির কারণে গিয়াসউদ্দিন বলবানের অনুগত ছিল, কিন্তু তারা সুযোগের অপেক্ষায় ছিল কখন গিয়াসউদ্দিন বলবান দুর্বলতায় পর্যায়ে বসিত হবেন। সুতরাং দেখা যাচ্ছে যে তার এই এক নায়কতন্ত্রতার কারণে পরবর্তীতে আমরা দেখব যে আমিরগণ, যে সকল আমিরগণ ছিল রাষ্ট্রের, তারা পরবর্তী সাহায্য সহযোগিতা করে না। ফলে দিল্লি সালতানাত অর্থাৎ তুর্কি মুসলিম শাসন তথা কথিত মামলুক বংশের পতনের দিকটা ধাবিত হয় তার এই এক নায়কতন্ত্র এবং কঠোর নীতির ফলে। এবং অন্য একটা বিষয় যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে রাজস্ব ব্যবস্থার দুর্বলতা। গিয়াসউদ্দিন বলবান দিল্লি সালতানাতের পরিচালনার জন্য রাষ্ট্রের আয় ব্যয়ের উৎস তিনি নির্দিষ্ট গতিতে তিনি সাজাতে পারেননি। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য, সালতানাত পরিচালনার জন্য যে সকল অর্থ সংকলন দরকার, অর্থের প্রয়োজন, এইগুলোর নির্দিষ্ট খাত তিনি নির্দিষ্ট করতে পারেননি এবং সুশৃঙ্খলবদ্ধভাবে আয় ব্যয়ের খাত তিনি নির্ধারণ করেননি। ফলে পরবর্তীতে আমরা দেখব সুলতান গিয়াসউদ্দিন বলবানের মৃত্যুর পরে তার পরবর্তী শাসকগণ নির্দিষ্ট পদ্ধতিতে তারা সিংহাসন আরোহণ করে অর্থ সংকটে ভুগেছেন, যা দিল্লি সালতানাত অর্থাৎ তুর্কি মুসলিম শাসনের পতনের দিকে ধাবিত করেছে। এবং অন্য একটা বিষয় বলি, যদি আমরা আলোচনা করি, তার অভিজাত শ্রেণীর অসন্তোষ। সুলতান গিয়াসউদ্দিন বলবান, কুতুবউদ্দিন আইবেক এবং ইলতুৎমিশের মতো এদেশীয় যারা অভিজাত শ্রেণী ছিল, তাদেরকে তিনি রাজকার্যে বা শাসন পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দেয়নি, যে সুযোগটা ছিল কুতুবউদ্দিন আইবেকের সময়, ইলতুৎমিশের সময়। কিন্তু এই সুযোগটা দেখা যাচ্ছে যে গিয়াসউদ্দিন বলবান সিংহাসনে আরোহণ করার পর সেই ক্ষমতাটা, সেই অংশগ্রহণ, অভিজাত এই দেশীয় যারা গণ্যমান্য বা এই দেশীয় যারা ছিল, তাদেরকে অংশগ্রহণের সুযোগ দেয়নি। ফলে এই অভিজাত শ্রেণীর মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয় এবং তারা পরবর্তীতে এই তুর্কি মুসলিম শাসন ব্যবস্থার পতনের দিকে ধাবিত করে তাদের অংশগ্রহণ না করার জন্য। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি শাসন ব্যবস্থায় সুলতান গিয়াসউদ্দিন বলবান যে দীর্ঘ 40 বছর, 20 বছর প্রধানমন্ত্রী হিসাবে, 20 বছর সুলতান হিসেবে যে শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন, এর ফলে দিল্লি সালতানাত একটা সুদীর্ঘ সময় পেয়েছে মুসলিম শাসন এবং এই অঞ্চলে বিভিন্ন মুসলিম স্থাপনা গড়ে উঠেছে, মুসলিম প্রশাসন ব্যবস্থা গড়ে উঠেছে। ফলে দেখা যায় যে দিল্লি সালতানাত সুদৃঢ় হয়েছে। অন্যদিকে সুলতান গিয়াসউদ্দিন বলবানের যে কঠোর নীতি, তার গুপ্তচর প্রথা চালু, কঠোর শাস্তি দান,
এবং 40 কৃতদাসের চক্রকে ভেঙে দেওয়া এবং এবং শাস্তির ক্ষেত্রে তিনি সব সময় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার ফলে, মৃত্যুদণ্ড দেওয়ার ফলে, এই কঠোর নীতির ফলে রাষ্ট্রের সর্বসাধারণ সুলতানকে সুলতানকে পরবর্তীতে অসহযোগিতা করতে শুরু করে। বিশেষ করে গিয়াসউদ্দিন বলবানের মৃত্যুর পরে তার যে উত্তরাধিকারী সিংহাসনে আরোহণ করে তাদেরকে সর্বসাধারণ সহযোগিতা করে, সহযোগিতা থেকে সরে আসে, ফলে দিল্লি তুর্কি মুসলিম শাসন ধ্বংসের দিকে পতন অভিমুখী হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে সুলতান গিয়াসউদ্দিন বলবান একদিকে দিল্লি সালতানাত সুদৃঢ়করণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, অন্যদিকে তার একনায়কতন্ত্র ব্যবস্থা, তারপর হচ্ছে তার রাজস্ব ব্যবস্থার দুর্বলতা এবং অভিজাত শ্রেণীকে তিনি যে অসন্তুষ্ট করেছেন, পরবর্তীতে এটা দিল্লির তুর্কি মুসলিম শাসনের পতনের দিকে ধাবিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমার আলোচনা এই পর্যন্তই সমাপ্ত। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করলাম, দিল্লির সালতানাত সুদৃঢ়করণে বা দিল্লি সালতানাতের তুর্কি মুসলিম শাসন পতনের জন্য সুলতান গিয়াসউদ্দিন বলবান কতটুকু দায়ী ছিলেন এবং দিল্লি সালতানাত সুদৃঢ়করণে তার যে অবদান ছিল সেটাও আমরা আলোচনা করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সবাই এই করোনা মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আবার আমরা সবাই যে প্রত্যাশা করব যে এই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এই প্রত্যাশা রাখি এবং আগামীতে আবার আমি অন্য একটা লেকচার নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।